প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদ থাকে না, বলছেন সাইফুল হক। কৃষকের 1.5 একর করলা গাছ উপড়ে দিল দুর্বৃত্তরা। জানাবো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নীতিগত সিদ্ধান্ত, ডিগবাজি দিয়ে অন্য দলের প্রার্থী নয়। এবং সর্বশেষ জানাবো রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক, বাংলাদেশে বাস ও ভ্যান চালকের তর্কের ছবি ছড়িয়ে ভারতে অপপ্রচার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদ থাকে না, বলছেন সাইফুল হক। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভারতের বিজেপি সরকার ও শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেছেন, প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদ থাকে না। প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, শেখ হাসিনার পতনকে ভারত যে নিজের পরাজয় হিসেবে মনে করছে বিজেপি সরকার এ উগ্রবাদীদের বাংলাদেশ বিদ্বেষী কর্মকাণ্ড তারই প্রমাণ। ভারতের বাংলাদেশ বিরোধী আগ্রাসী অপতৎপরতার প্রথম জবাব হচ্ছে নিজেদের মধ্যেই লৌহ কঠিন জাতীয় ঐক্য গড়ে তোলা। এ সময় তিনি আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে বাংলাদেশ বিরোধী উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, এসব উস্কানিমূলক সহিংস তৎপরতার দায় দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারকে বহন করতে হবে। কৃষকের 1.5 একর করলা গাছ উপড়ে দিল দুর্বৃত্তরা। নোয়াখালীর সুবর্ণচরে ইসরাফিল নামের এক কৃষকের 1.5 একরের করলা ক্ষেতের ফসল উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসরাফিল বলেন, মঙ্গলবার সকালে খেতে গিয়ে দেখি একটি গাছও জীবিত নেই। 1.5 একরের সম্পূর্ণ ফসল কেটে ও উপড়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। আমার সঙ্গে তো কারো শত্রুতা নেই, তাহলে আমার করলা গাছের সঙ্গে শত্রুতা করলো কে? তিনি আরো বলেন, প্রায় 6 লাখ টাকা ঋণ করে 1.5 একর জমিতে করলা চাষ করি। এ পর্যন্ত 1,60,000 টাকার করলা বিক্রি করেছি। সোমবারও ক্ষেত থেকে করলা তুলে বাজারে বিক্রি করেছি, কিন্তু আজ সকালে খেতে গিয়ে দেখি 2,500 করলা গাছের সব মরে গেছে। আমার সবই শেষ। চরজব্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাউসার আলী বলেন, কৃষক ইসরাফিলের এমন ক্ষতি যে করেছে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা কারো কাম্য নয়। এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নীতিগত সিদ্ধান্ত, ডিগবাজি দিয়ে অন্য দলের প্রার্থী নয়। জাতীয় নির্বাচনে প্রার্থী হতে এক দল থেকে আরেক দলে ডিগবাজির পথ বন্ধের সুপারিশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সেখানে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হলে ওই দলের অন্তত 3 বছর সদস্যপদ থাকার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হচ্ছে। সেক্ষেত্রে প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুপারিশও থাকতে হবে। এজন্য সংবিধানের অনুচ্ছেদ 66 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 12 ধারা সংশোধনের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে এই কমিশনের। এই বিধান যুক্ত হলে নির্বাচনে এক দলের মনোনয়ন না পেয়ে আরেক দলে যোগ দিয়ে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ হবে। এতে মনোনয়ন কেনাবেচায় টাকার খেলাও কমবে। কমিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। আরো জানা গেছে, নির্বাচন এই দলে ভাঙা গড়ার খেলা শুরু হয়, এজন্য চলে টাকার খেলাও। এই খেলায় যুক্ত হন রাজনীতিক, সরকারি আমলা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও। 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকটা ওপেন সিক্রেট ছিল। ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগ মুহূর্তে বিএনপি থেকে হঠাৎ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি 1 আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেন শাহজাহান ওমর বীর উত্তম। ওই নির্বাচন তিনি জয়ীও হন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা এই ধরনের খেলা বন্ধের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। সূত্র জানায়, নির্বাচন ব্যবস্থা অন্তত 15 থেকে 16টি বিষয়ের উপর সংস্কার প্রস্তাব করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপে ওইসব বিষয়ের উপর মতামত নিচ্ছে। এসব বিষয়ের অন্যতম হচ্ছে নির্বাচনে অটোপাস বন্ধ করা। বর্তমানে কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো মান নির্ধারণ করা নেই। 2020 সালের মার্চে করোনা মহামারীর সময় অনুষ্ঠিত ঢাকা 10 আসনের উপনির্বাচনে মাত্র 5% ভোট পড়ে। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন মাত্র 15,995 ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ভোটের অংশবিহীন এমন নির্বাচন বন্ধে সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। এজন্য ভোট পড়ার ন্যূনতম একটি হার নির্ধারণ করে এর কম ভোট পড়লে তা বাতিলের সুপারিশ করবে। ওই হার 50% হবে নাকি আরো কম হবে তা চূড়ান্ত হয়নি।
অন্যান্য বিবেচনাধীন সুপারিশগুলোর মধ্যে রয়েছে আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা, সশস্ত্র বাহিনী যুক্ত করা, না ভোটের বিধান ফিরিয়ে আনা, নির্বাচন এবং প্রার্থিতা বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো, পোস্টাল ব্যালট কার্যকর করা এবং সংসদীয় নারী আসনের সংখ্যা বাড়ানো ও নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা। আরো রয়েছে রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র চর্চা, প্রার্থী, রাজনৈতিক দল, ভোটার, সরকারি কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যান্যদের নির্বাচনী অপরাধের সাজা সুনির্দিষ্ট করা, নির্বাচনী ব্যয় রিটার্ন অডিট করা, হলফনামা তথ্য যাচাই করা, নির্বাচনী অভিযোগ দাখিল ও নিষ্পত্তি ব্যবস্থাপনা, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া, নির্বাচনী মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দেওয়া ও ইসির ভূমিকা, স্থানীয় সরকারের নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিধিবিধান সংস্কার করা। জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমরা অনেক বিষয়ে সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, তবে কোনো বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করার পর বিষয়গুলো চূড়ান্ত করব। তবে যেসব বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি তার মধ্যে প্রার্থী হতে দলে 3 বছর সদস্যপদ থাকা, না ভোট যুক্ত করা, সংসদের উচ্চকক্ষের প্রবর্তন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার মতো বিষয়গুলো রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন অংশীজনদের সঙ্গে আমাদের সংলাপে যেসব মতামত আসছে সেগুলোর ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত করা হবে। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, এরপর রাষ্ট্র সংস্কারের বেশ কয়েকটি কমিশন গঠন করে। রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক, বাংলাদেশে বাস ও ভ্যান চালকের তর্কের ছবি ছড়িয়ে ভারতে অপপ্রচার। ঢাকা আগরতলা ঢাকা রুটে শ্যামলী পরিবহনের একটি বাসের সড়ক দুর্ঘটনায় পড়া নিয়ে ভারতের অপপ্রচার চলছে বলে জানিয়েছেন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রাত 8:30টার দিকে এক প্রতিবেদনে বিষয়টি বিস্তারিত তুলে ধরেছে প্রতিষ্ঠান। রিউমার স্ক্যানার বলছে, ভারতের কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা আগরতলা ঢাকা রুটের শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বাংলাদেশে একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ ঘটিয়েছে দাবি করে একটি তথ্য প্রচার করা হচ্ছে। পরবর্তী সময়ে শ্যামলী পরিবহনের বাসটিতে থাকা ভারতীয় যাত্রীদের স্থানীয় লোকজন প্রাণনাশের হুমকি দিয়েছেন। তাদের সামনে ভারত বিরোধী নানা স্লোগানও দেওয়া হয়েছে। একই দাবিতে ভারতের ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তার ফেসবুক পোস্টে একটি পোস্ট করেন। তথ্যটি ভারতীয় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতের আগরতলা থেকে বাংলাদেশের ঢাকাগামী ভারতীয় যাত্রী বহনকারী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি ট্রাকের সংঘর্ষের দাবিটি সঠিক নয়। ভারতীয় যাত্রীদের হয়রানি করা তথ্যটি মিথ্যা। প্রকৃতপক্ষে ওভারটেকিং জড়িত কারণে ঘটা দুর্ঘটনার বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আলোচিত দাবির বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ওয়েবসাইটে 1 ডিসেম্বরে প্রকাশিত ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় বাসে হামলা নয় দুর্ঘটনা ঘটেছে শীর্ষক প্রতিবেদনের সূত্র হিসেবে ব্যবহার করেছে রিউমার স্ক্যানার। প্রতিবেদনটিতে ওই সংবাদ সম্মেলন নিয়ে প্রকাশিত ভিডিও প্রতিবেদনটিও রয়েছে। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় বাসে হামলার দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে 1 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। সেখানে বাস চালক ও আসাদুল হক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শনিবার দুপুরে শ্যামলী পরিবহনের বাসটি ভারতের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকায় যাচ্ছিল। বাসটি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরের চান্দিয়ারা এলাকা অতিক্রম করার সময় একটি ট্রাক বাসটিকে ওভারটেক করতে গিয়ে চাপ দেয়। এ সময় বাসটি বাম দিকে সরে গেলে একটি 3 চাকার যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভ্যান চালক আহত হন। এ নিয়ে শ্যামলী পরিবহনের বাস চালক আসাদুল হক ও ভ্যান চালক ইব্রাহিমের মধ্যে তর্ক বিতর্ক হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস কর্তৃপক্ষ এবং ভ্যান মালিকের সঙ্গে বিষয়টি আলোচনা করে মীমাংসা করেন। পরে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে কোনো রকম হামলা কিংবা কোনো দেশ বা সম্প্রদায়ের কটাক্ষ করে কোনো